আপনি সব সময় এতিমদের মাঝে আসেন। আপনাদের দেয়া টাকা পয়সায় দুবেলা দুমুঠো খেয়ে পড়ে এরা বেঁচে আছে। আজ সুমনার জন্মদিনে জানেন কত নামি দামি লোককে দাওয়াত করেছি, কিন্তু কেউ এলো না। আপনি এত বড় লোক হয়েও এতিমদের মাঝে কেন আসেন? আমিও এদের মতো এতিম, তাই সব সময় আসি। চলি। আচ্ছা। মা, আসলে তুমি বড় হতভাগী ছিলে। বেঁচে থাকতেও তুমি বাবাকে কাছে পাওনি। তোমার জন্য বাবার এতটুকু সময় হয়নি। আজ তোমার মৃত্যু বার্ষিকীতেও বাবার সময় হলো না। মা, মিনা! Hi, come on, my son. Come on. She is my only daughter. আমার একমাত্র মেয়ে। ইনি কে বাবা? তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। আজ তোমার মার মৃত্যু বার্ষিকী, তাই আজকের দুঃখের দিনে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিয়ে করে একটা মা উপহার দিলাম। যে মানুষটা মরে গেছে তার আত্মাকে কষ্ট দিতে তোমার বিবিকে এতটুকু বাঁধো না বাবা? মার জন্য দোয়ান আছে। এই দিনে এই বয়সে তুমি আরেকটা বিয়ে করলে? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? ও মাই সান, তুমি আমাকে ভুল বুঝলে। আমি তো আমার জন্য বিয়ে করিনি, তোমার মার অভাব পূরণ করতে চেয়েছিলাম। লুক মাই সান, তোমার মা মারা যাওয়ার পর তোমাকে লালন পালন করার জন্য দ্বিতীয়বার বিয়ে করলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। আমি তো চুপ করে থাকতে পারিনি। তোমার মুখের দিকে চেয়ে প্রচুর টাকা খরচ করে আজ আবার বিয়ে করতে হলো। তোমার টাকা আছে বলে যখন তখন বিয়ের নামে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করছো। বিবেক, বুদ্ধি, মান, সম্মান সবকিছু নিজের হাতে শেষ করে দিচ্ছ। তোমার এই স্বভাবের জন্য সমাজে কারো কাছে মুখ দেখাতে পারি না। আমার ব্যক্তিগত কোন ব্যাপারে তুমি নাক গলাবে না। আমার স্বার্থ যেমন আমি দেখি, তোমার স্বার্থ তুমি দেখো। হ্যাঁ, তোমারও যদি আমার মতো কোনো ব্যক্তিগত ব্যাপার থাকে, গো এনজয় ইট। আর সেই স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি। স্বাধীনতার দোহাই দিয়ে নিজে তো অধঃপতনের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছো, আবার নিজের সন্তানকেও সেই পথে ঠেলে দিতে চাইছো। বড় ঘৃণা হয় নিজের প্রতি। বড় বেশি বেড়ে গেছো। মেয়ে আছো, মেয়ের মতো থাকো, গার্জিয়ান হওয়ার চেষ্টা করো না। তোমার জন্য আমি আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি না। এই জীবন তো ওয়ান টাইম। তাই আনন্দ ফুর্তি করে জীবনটাকে উপভোগ করতে চাই। টাকা পয়সা, ধন সম্পদ আর প্রাচুর্যের সাথে জীবনটাকে খুব বেশি জড়িয়ে ফেলো না বাবা। মৃত্যুর সময় সব ছেড়ে যেতে বড় বেশি কষ্ট পাবে। তোমার মেয়ের কাছে তোমার এই পজিশন, তোমার যদি অবস্থা হয় তাহলে আমার কি হবে? টেক ইট ইজি মাই ডার্লিং। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন তোমারই তো রাজত্ব। তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ওর এইসব বেয়াদবি আমি সহ্য করবো না। ভুলিয়ে ভালিয়ে ছাদে রেখে এসেছি। বয়স 16। হ্যালো, সুমনা আত্মহত্যা করেছে। কি? আজ যার জন্মদিন করলাম সে আত্মহত্যা করেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। যমুনা রে, তুই কেমন করে আমাদের ছেড়ে দিতে পারলি? কোন দুঃখে গলায় দড়ি দিলি? তোকে আমি নিজের বোনের মতো বড় করেছি। কত আশা ছিল তোর
ওকে আমি বিয়ে দেব। সে আশা আমার পূরণ হলো না রে সুমনা রে। ও তো মরে নাই, আমাদেরকে শেষ করে দিয়ে গেছে। আপনি পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিলে পোস্টমর্টেম হবে, ও শরীরটাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। অযথায় মরা মানুষটাকে কষ্ট দিয়ে কি লাভ? এটা লাভ ক্ষতির কোনো ব্যাপার না। আজ সকালে যা হই হুল্লোড় করে যে মেয়েটির জন্মদিন হলো, সেই মেয়েটি হঠাৎ করে কেন আত্মহত্যা করলো তা জানার কৌতূহল আপনার না থাকলেও আমার আছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ করাই তো স্বাভাবিক। এতিমখানা আমার চার্জে, এদেরকে আমি নিজের বোনের মতো জানি। আমি কাউকে সন্দেহ করছি না, অথচ আপনি বলুন তো কাকে সন্দেহ করছেন? সেটা এরাই বলবে। বলো, তোমাদের মাঝ থেকে কে আমাকে বেনামি টেলিফোন করে বলেছিলে সুমনার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না? আমি এই আত্মহত্যার কারণ জানতে চাই। বলো। বলো, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সাথে আছি। আমি টেলিফোন করেছিলাম আপা। এই মহিলা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য শহরের সমস্ত পয়সাওয়ালা লোকদের হাতে তুলে দেয় আমাদের। সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অমানসিক অত্যাচারের শিকার হই আমরা। গত রাতে সুমনাও তার ইজ্জত হারিয়ে আত্মহত্যা করে বেঁচে গেছে, কিন্তু আমরা এই নরকে এখনো পড়ে আছি। আপা, এখনো যদি এই জুলুম বন্ধ না হয় তাহলে এই মেয়েগুলি সব শেষ হয়ে যাবে। আপনার পায়ে পড়ি, এই অভিশপ্ত জীবন থেকে আমাদের বাঁচান। কোনো চিন্তা করো না, এর একটা বিহিত আমি করবই। তোমরা পুলিশ ফোন করো। আচ্ছা। শয়তান বলছে। বল, বলো কি করে মরেছে? আমার কোনো দোষ নেই, আমি জানি না। থ্যাংক ইউ ম্যাডাম। আমি তোকে দেখে নেব। উঠুন। সর্বনাশ, আমাগো খুকুমনির আগে পিছে কারে দেখা যায়? এই পুলিশ হইব তো এখনো পালিশ। অলরেডি করে চালানো হয়ে গেছে, একটু আগে জানলে হয়তো একটা কিছু করতে পারতাম। আপনি এখনো পারবেন রাজ ভাই? আমি গোলাম হোসেন আপনার ক্ষমতার খবর জানি। কিছু একটা করেন। মহিলা আপনার জন্য কত অপকর্ম করেছে। এতিমখানার ফুলগুলো একটা একটা করে আপনার হাতে তুলে দিয়েছে। নাবালিকা সাবালিকা কিছু বাদ দেয় নাই। আইজোর বিপদে আপনার একটা কিছু করা উচিত, তা না হলে পুলিশের রিমাইন্ডে আসার পর লাঠির গুতা খেয়ে যদি আপনার নাম ফ্লাশ করে দেয় তখন। পুলিশের সামনে নটরাজের নাম ওই শালী জীবনেও মুখে নেবে না। প্রাণ নিলেও পুলিশ বিশ্বাস করবে না। সবাই জানে নটরাজ একজন সমাজ সেবক। যাই হোক, আমার দলের লোকের বিপদে আমি অফকোর্স কিছু করব। তুই উকিলের কাছে যা, টাকা পয়সা জ্বালাকে জামিনে বের করে নিয়ে আয়। না, আমি যাব না। তুমি যে আমার বিয়ের কথা ভেবেছো তাতেই আমি খুশি। ওদেরকে বলে দাও এই বিয়েতে আমি রাজি। কিন্তু এই মডার্ন যুগে বিয়ের আগে ছেলে মেয়েদের মধ্যে দেখাশোনা মেলামেশা হওয়াটা ভদ্রতা। পাগলামি করো না, ওরা তোমার জন্য বসে আছেন। তাছাড়া ছেলেকেও তোমার দেখা উচিত। না বাবা, আমি না দেখেও খুশি, কারণ হায়াত, মত, রিজিক, বিয়ে সব আল্লাহর হাতে। আমি আমার ভাগ্যকে ওপর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আহা, এটা ওরা ভাবতে পারে মেয়ের কোনো দোষ আছে, ত্রুটি আছে। দোষ আছে বলেই তো কারো সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না, কারণ তারা মুখে না বললেও মনে মনে বলবে।
আমি একটা বিবেক বুদ্ধিহীন নির্লজ্জ পিতার মেয়ে। তোমার এই গর্তমের জন্য বিয়েটা যদি ভেঙে যায় তাতেও আমার দুঃখ নেই, কারণ কারণ আমার বিয়ের কথা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল। আমাকে ক্ষমা করো বাবা, আমি যেতে পারবো না। রাবিশটা সরি, মিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। না না, ঠিক আছে, আমরা একেবারে বাড়িতে নিয়েই দেখবো। কি বলো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তোমাদের মা বাবা বেঁচে থাকলে সত্যি তোমাদের জন্য গর্ববোধ করতেন। এই কলির যুগে তোমরা এত ভালো, এত সয় সম্পত্তি থাকার পরও তোমরা এত নিরহংকারী, সত্যি ভাবতে অবাক লাগে। আঙ্কেল, আপনি বাবার বন্ধু ছিলেন, কনে এবং ছেলের দুই পাশেরই দায় দায়িত্ব আপনার। বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের জানাবেন। জানাবো কি, আজই জেনে যাও। এ মাসের 18 তারিখে বিয়েটা হয়ে যাক, কারণ 20 তারিখে আমি আবার তোমাদের আন্টিকে নিয়ে আমেরিকা যাচ্ছি। ঠিক আছে, তাহলে 18 তারিখ বিয়ের দিন পাকা। না, আমি তা কিছুতেই হতে দেব না। এমন আঘাত করব যেন ওর জীবনের সমস্ত সুখ ভেঙে চুরমার হয়ে যায়। বলো, তুমি আমাকে সাহায্য করবে কিনা? কি ট্র্যাজেডি! জিএস, কালই তোকে 2 লাখ টাকা দিয়ে জামিন করালাম, আজ আবার নতুন পেশাল কেন? তুমি কেন যে সমস্ত মেয়েলি কাজে রাজ ভাইকে জড়াতে চাচ্ছ? আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওনার কাজ হচ্ছে কি গোল, গাঁজা, আফিম, হিরোইন স্মাগলিং, দেশের অরাজকতার জন্য কাটা বন্দুক, পাইপ গান সাপ্লাই, সিমেন্টের সাথে বালি আর চাউলের সাথে পাথর, মানে মোটা মোটা সব 2 নম্বরের কাজ। আর তোমার এই নম্বর ছাড়া কাজটা তুমি নিজেই করতে পারো। খামাকা কেন যে রাজভাইকে এর মধ্যে জড়াচ্ছ? এই গোলাম হোসেনের বাচ্চারা, তোদের ভোগের জন্য আমার শরীর থেকে শুরু করে এতিমখানা প্রত্যেকটি মেয়েকে আমি দিয়েছি। আমি তোদের স্বার্থ দেখেছি, আজ আমার স্বার্থ তোরা দেখবি না কেন? কেন দেখবি না? আমার ভিতরে প্রতিহিংসার আগুন জ্বলছে। ঠিক কইছে রাজ ভাই, ওর কাজটা কইরা দেন। ওরে আগুনে শেষে না আমরা না পুইরা ছাই হই। আচ্ছা আচ্ছা, করে দেবো করে দেবো। ওকে ওকে, বল কি চাস তুই? আমি একটা প্ল্যান করেছি, শুধু একটা সাহসী ছেলে দরকার। সাহসী বলতে তো এক টারজানকে ছাড়ার কাউকে দেখছি না। টারজান? কে টারজান? রাজ ভাই যাকে পেয়েছিল ডাস্টবিনে, ওই ময়লা আবর্জনা যাদের জন্ম, তাদের ঠিকানা এক হয় রাজভাইয়ের আস্তানা, না হয় জেলখানা। ম্যাচ আছে? নাই। বন্দুকের গুলি আছে? ইয়ার কি মারো, আবার কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো। মাত্র তো বেরোলাম, কটা দিন যাক। আগুন নাই কেন? দোয়ার না হওনি খুললাম, ধরামু। আরে ধরস নাই কেন? ধরামু তো। শালা ধরাবি না? ম্যাচ দে। মাইয়ারা কি সিগারেট খায়? আরে খায় খায়, বড় লোকের পার্টিতে গেলে দেখিস সিগারেট খায়, মদ খায়, আবার জুয়ান মর্দা মানুষের কোমর ধরে ডিস্কো নাচে। আই এম এ ডিস্কো ডান্সার, আই এম এ ডিস্কো। গুন্ডা, বদমাশ, লুচ্চা, বিজয় মার বাচ্চা তোর উপরে ক্ষুধার গজব করবে। এই বেটা, ঘর মাহমুদ নাই? বুঝলেন মামা, এইবার ইলেকশনে আমারই জিত হবে। বাইক না, এখানে 5 লাখ টাকা আছে, ইলেকশনের পর 10 ফেরত দিতে হইব। আচ্ছা তুই তো দেখছি আমার চেয়ে বড় চোর। হ্যাঁ, শালা
কারেক্ট। হ্যালো রাজ ভাই, টারজান জেলখানা তো নেই, বস্তি তো নেই, খুঁজে খুঁজে হয়রান, কোনো খানি নেই। শালা পুলিশের গুঁতো খেয়ে ভালো মানুষ হয়ে গেল নাকি? আরে তার জন্য হলো কুকুরের লেজ, ডগ ডগ। 12 বছর চোঙ্গার মধ্যে থাকলেও সোজা হয় না। কমলার ঘরে গিয়ে দেখ, নিশ্চয়ই আমোদ ফুর্তিতে মেতে আছে। চমকেতে দেখি কত রঙ্গ, নাচে তালে তালে দোলে তারঙ্গ। ওর কোমরের চমকেতে দেখি কত রঙ্গ, নাচে তালে তালে দোলে তারঙ্গ। জাদু তো না দিয়ে পাগল আমায় করেছে নজর বান, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে। টারজানের চরিত্র খারাপ করে ফেলবে নাকি? হ্যাঁ কেউ প্লেন হাইজ্যাক করতে বলেছে? সামান্য একটা মেয়ের ইজ্জত নেবে, তাতে 20,000 টাকা? কোন মেয়ের ইজ্জত নষ্ট করার চেয়ে প্লেন হাইজ্যাক করা অনেক সহজ। কাজটা করাতে হলে 20,000 টাকাই দিতে হবে, নইলে চলে। আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ।
আরে আমি কি মরে গেছি? নাও, কাজটা আজই করতে হবে, কারণ আজ রাতেই মেয়েটার বিয়ে। বর কোথায় গেছে রে? বাথরুমে। কাজী সাহেব এসে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব এসে গেছে, তোমার ভাইয়াকে নিয়ে এসো। হ্যালো চৌধুরী, ওয়েলকাম। আরে ভাইয়া তাড়াতাড়ি চলো, কাজী সাহেব এসে গেছে। বেরহমতিকা ইয়ার হামার রাহিমিন। আমিন। জীবনটাকে নষ্ট করে দিলি কেন? তুই আমাকে সংসারের সুখ থেকে বঞ্চিত করলি। আমি তোর কাছে কি অন্যায় করেছিলাম? ন্যায় অন্যায় বুঝি না, তোকে নষ্ট করার জন্য টাকা পেয়েছি তাই নষ্ট করে দিলাম, আর যা টাকা খেয়েছি তার সাথে তো বেইমানি করতে পারি না। আমার এত বড় সর্বনাশ করার জন্য কে তোকে টাকা দিয়েছে? সেটা তো তোকে বলবো না, টাকা নেই কাজ করি, কে দিল কেন দিল সে খবর কাউকে দেই না, কারণ গুন্ডা বদমাশদের একটা ধর্ম আছে। তোর ধর্মে কি দয়া মায়া বিবেক বলতে কিছুই নেই? যে টাকার জন্য তুই আমার ইজ্জত নষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত নষ্ট করতে পারতি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একা। মিথ্যে কথা, তোর মাও তো একজন মেয়ে মানুষ যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তাকে তুই অস্বীকার করিস? খবরদার আমার মায়ের কথা আমার সামনে উচ্চারণ করবি না, আমি মা মানি না। আমার মাকে যদি একবার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আরে আমার জন্মটা যদি তোদের মতো ভালোই হতো তাহলে কি সামান্য টাকার গোলাম হয়ে তোকে নষ্ট করতে পারতাম? পারতাম না। আসলে আমার জন্মটাই পাপ, তাই পাপ করতে আমার বিবেকে বাধে না। সামান্য টাকার বিনিময়ে তোর এই কলঙ্কিত জীবনের কালি আমার গায়ে কেন মেখে দিলি? আমি তোকে টাকা দিয়ে ঢেকে দেব, পারবি তুই আমার ইজ্জত ফেরত দিতে? পারবি? এই কথাটা আগে বললে আমি তোর ক্ষতি করতাম না, সত্যি করতাম না, কিন্তু আফসোস এতগুলো টাকার অফার পেয়েও আমি তোর ইজ্জত ফেরত দিতে পারছি না। তা ফেরত দিতে পারবি না, তা নিলি কেন? আমার এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাব? সমাজে কি করে মুখ দেখাবো? ভাবি দরজা খুলো, ভাবি ভাবি ভাবি। হ্যাঁ, তোদের সমাজে তোমার অসুবিধার স্থান নেই। শোন, তোকে একটা সত্য কথা বলে যাই, তুই অসতী না, তোকে যা কিছু করেছি ধর্ম অনুযায়ী বিয়ে করে করেছিস। রাজ, তোমার চারজনের কারণে আমার ভেতরে প্রতিহিংসার আগুন নিভে গেছে। এখন আমি দেখব মিনা এই কলঙ্কের বোঝানে কি করে সমাজে মুখ দেখায়। আজ থেকেও আমারই মতো নষ্ট চলে। ভাবি, আজকের এই অভিশপ্ত রাতের সব কলঙ্ককে আগামী সকালে সূর্য সব ধুয়ে মুছে দিবে। যা হবার হয়ে গেছে, এর জন্য দুঃখ করো না। এই বাড়ির বউ হয়ে এসেছো, বউ হয়ে থাকবে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। কত মহৎ তুমি,
আর তোমার ভাই, তোমাদের প্রতি রইল আমার শ্রদ্ধা। কিন্তু আমি তোমার ভাইয়ের মহত্বকে অপমান করতে চাই না। কিছুক্ষণ আগে আমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য ছিলাম, কিন্তু সেই যোগ্যতাটুকু এক মানুষ কেড়ে দিয়েছে। ভাবি, এসব তুমি ভুলে যাও, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টকে অস্বীকার করে যদি আমি তোমাদের সংসারে থেকে যাই, তাহলে আমার বিবেক প্রতি মুহূর্তে আমার আর তোমার ভাইয়ের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে। আমার যখন সর্বনাশ হয়ে গেছে, বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব। তুই পাগল হয়েছিস? এমন কথা বলতে পারিস? ওরা যখন ব্যাপারটা মেনে নিয়েছে, তখন এই সুযোগটা হাতছাড়া করলি কেন? ইডিয়েট! সামান্য একটা ব্যাপার মনে রেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। এই মডার্ন সোসাইটিতে এই ধরনের ঘটনা কোনো ব্যাপারই নয়। এটাকে মনে রেখে কান্নাকাটি করাটাও আজকাল শোভা পায় না। রাইট ইউ আর। মিনা, তুই আর অমত করিস না। আমি ওদেরকে আবার ডাকি, তুই বিয়েটা করে নে। ইয়েস মিনা, তুমি যদি চাও তাহলে এই অঘটনটাকে ধামাচাপা দিয়ে তোমাকে আরো বড় ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো। তা নইলে আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারবো না। কেন? কি বলবে আপনার সোসাইটির বড় লোকেরা? আমি অসতী, নষ্টা? না, আমি অসতী নই। আমার জীবনে যে সর্বনাশ হয়ে গেছে, মনে রাখবেন, তার সাথে রয়েছে ধর্মের শপথ। তার মানে তুই এটাকে বিয়ে মনে করিস? কোথাকার একটা গুন্ডা, বদমাইশ, মাতাল, যার কোনো পরিচয় নেই, ঠিকানা নেই, একটা অঘটন ঘটিয়ে দিয়ে গেছে, তাকে মনে রাখলে চলে? এটা একটা ছেলে খেলা নয়, এটা একটা সিরিয়াস ব্যাপার। কথাটা তোমার মতো বিয়ে পাগলা পিতার মুখে মানায় না। মনে রেখো, পিতা মাতার কুকর্মের ফল সন্তানকে ভোগ করতে হয়। ভাগ্যের দোষে তোমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। টাকার জন্য তুমি বিয়ের নামের যে ছেলে খেলা করতে, সেই টাকার কারণে এক মাতাল লম্পট বিয়ের নামে তোমার মেয়ের সঙ্গে ঠিক তেমনি ছেলে খেলা করে গেছে। আমাকে তোমার অন্ধকার পথে ঠেলে না দিয়ে, আবার বিয়ের জন্য চাপ না দিয়ে, বিগত দিনের কর্মের জন্য তুমি অন্যের কাছে ক্ষমা চাও। দেখবে তোমার মেয়ের জীবনের আজকের এই অভিশাপ একদিন আশীর্বাদ হয়ে দেখা দেবে। এই শুনো, মনে রেখো, আগামীকাল আমাদের ফ্লাইট। এসব উটকো ঝামেলার জন্য আমাদের হানিমুনে যাওয়াটা মিস হলে ভালো হবে না, বলে দিচ্ছি। আমি শেষবারের মতো তোর ভালোর জন্য বলছি, আজ নয় কাল লোকে বলবেই তুই অসতী। কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না। আমি বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তোর ভবিষ্যৎটা আরেকবার যাচাই করে দেখিস। বালা মেয়ের অসুতি হয়ে গেল গা। এখন যদি পেটের বাচ্চা কাচ্চা তাহলে মা সেই বাচ্চারে করবো জারস। জারস করবো কেন? আরে ঘটনা তো বিয়ের মাধ্যমেই ঘটছে। হ্যাঁ, সত্যিকার বিয়ে যদি হইব, তাহলে স্বামীরে খুঁজা বাই করে না কেন? আরে গলা যদি সাপ পেঁচাই কয় এই বিয়ে আমি না পা কোনোদিনই প্রমাণ করতে পারবে না। আজ নয় কাল লোকে বলবেই তুই অসতী। কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না। এখন যদি পেটে বাচ্চা কাচ্চা তাহলে মা সেই বাচ্চারে করবো জারস। ওরা ঠিকই বলেছে, কিন্তু আমি প্রমাণ করব আমি অসতী নই। এই কলঙ্কের বোঝা নিয়ে বেঁচে থাকা চাইতে মরে যাওয়া অনেক ভালো। তবে মরার আগে ওই অমানুষটার সঙ্গে শেষ বোঝাপড়া করতে হবে। আমার সর্বনাশের হিসাব দেওয়ার জন্য তাকে খুঁজে বের করতেই হবে।
কোনোভাবেই আমাকে পুরুষের ছদ্মবেশ নিতে হবে। যাবে? কই যাবেন স্যার? এই আশেপাশে থাকার মতো কোনো ভালো হোটেল আছে? আছে আছে, 3 স্টার হোটেল। উঠেন। সুপার হোটেল, হোটেল লাইলি মজনু। উঠেন। চলো। স্যার, ডিনার রেডি স্যার। ঠিক আছে, যাও। আর কিছু লাগবে স্যার? না। স্যার, একটা কিছু নেন না স্যার। কিছু কি? সবই তো আছে। আমি করছি না, এই আপনার শরীর টল টিপে টিপে দেওয়ার জন্য কাকু পাঠাবো। ও মেসেজ? জি স্যার, জি জি। না, দরকার নেই। না স্যার, আপনি বুঝতে লেট করেছেন স্যার। আমি করছি না, একলা একলা রাত কাটাবেন। আপনি যদি কন, আমার কাছে ভালো জিনিস আছে, দেখতে একটা সিএডির মতন কি। তার মানে হোটেলের চাকরির সাথে সাথে তুমি দালালি করো? বদমাইশি করার জায়গা পাও না? যাচ্ছি স্যার, যাচ্ছি। কিরে, নতুন মক্কেলের খবর কি? শালা নিরামিষ, জুয়ান বয়সে ইঞ্জিন ডাউন দিয়ে বসে আছে। মাল থাকতে বল, ইঞ্জিন চালু করবো আমরা। লাভ নাই, শালা ভদ্রলোক। সাধু সাজে। দাঁড়া, দেখাচ্ছি মজা। কিছু ভালো লাগে না, এবার আসুক তবে আমি মজা দেখাবো, এবার আসুক। এইসব মেয়েরাই ছেলেদের খারাপ করে, ভাগ না। কি স্যার? আমাদের খুঁজছেন কেন, আমাদের পছন্দ হয়নি? এই চুপ, কেন সাধু বাবাকে ডিস্টার্ব করছিস? স্যার, ঘরে সুন্দরী বউ আছে তাই না? ডেলি কি পোলাও গোস ভালো লাগে? মাঝে মধ্যে ডালের চচ্চড়ি খেতে ইচ্ছে হয় না স্যার? যাকে পছন্দ হয় নিন, এলে না আমরা নতুন। কেন, এডসের ভয়? আমাদের এর সাথে মাসে 2বার রেট করি, তা বন্ধ হয় না। এখন দেখছি ডেলিগেট করতে হবে। পুলিশ! ছি ছি ছি, দেখলে তো ভদ্রলোক মনে হয়, আর একা পেঞ্জুকারি ফুর্তি করছেন। না না স্যার, ওনার কোনো দোষ নেই, উনি জেন্টলম্যান। ওনাকে ছেড়ে দিন, অন্যায় আমরা করেছি, আমাদের সাজা দিন। ভূতের মুখে রাম নাম, আপনি আসুন। এই থানার আন্ডারে নিশ্চয়ই তাকে পাওয়া যাবে। পরে আসতে বল, আমি এখন ঘুমাচ্ছি। তোকে ঘুম পাড়িয়ে বসের পোস্টারে তুতো মারছিলি কেন? ওই গমচরের চামচা তোরা।
আমি তোরে চুমা দিলাম, তুই আমারে মারলি। কই মারলো? যা কষ্ট তার কেউ কইস না ভাই। সেদিন তোর পোস্টারে থুতু মেরেছিলাম, আজ তোর মুখে গোবর মারলাম, কুত্তার বাচ্চা। আরে এখানে কি ন্যাংটা হচ্ছে? শালা, সবাইকে চিঠি দিলি, আমাকে দিলি না কেন? আমনে চিঠি নাই নাই কতন দিউ? সরকার তোকে বেতন দেয় পাবলিককে চিঠি দেওয়ার জন্য, পাবলিকের মধ্যে আমি একজন। আমার চিঠি বের কর। আপনারা যদি কেউ চিঠি না লেখে আমি কমেন্ট আনি দিতাম। শালা, তুই আমাকে চিঠি লিখবি, যদি চিঠি না পাই আমার জুতা তোর গাল। চিঠি দিয়ে সাইকেল নিয়ে যাবে। যে করেই হোক এই বস্তিতে আমাকে থাকতেই হবে। না না, আমি কোনো একা মেয়ে মেশে ঘর ভাড়া দিব না। আপনি আমাকে ভাড়া দিন, আমি কথা দিচ্ছি ইজ্জতের সঙ্গেই থাকবো। যুবতী মাইয়া, স্বামী ছাড়া ইজ্জতের সঙ্গে কেমনে থাকবা? স্বামী কই? বুঝছি, তোমার যদি চরিত্র ভালো হইব তাহলে তো স্বামীর লগে লই আইতা। যাও, তোমার আমি ঘর ভাড়া দিব না। 2 নম্বরই আদো ভিতরে যাও, নষ্ট হয়ে যাবে আবার। আমাকে চিনতে পারছেন টিচার? আমি আপনার ছাত্রী মিনা। হ্যাঁ হ্যাঁ মিনা, কত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ, দেখতেও কত সুন্দর হয়েছো। কিন্তু তুমি হঠাৎ বাড়ি গাড়ি সবকিছু থেকেও ঘর ভাড়া নিতে চাইছো? হ্যাঁ টিচার, আমার একটা মাথা গুঁজার ঠাঁই দরকার। বলো কি? এসো আমার সাথে, এসো এসো এসো। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, একটা স্কুলের শিক্ষকতা করি, আর একটা গার্মেন্টস এর সাথে কন্ট্রাক্ট আছে। বাচ্চাদের কাপড় সেলাই করে সেখানে সাপ্লাই দিই। এবার তোমার কথা বলো, কেন ঘর ভাড়া দিতে চাইছো? না না, নিজের এই অপমানের কথা আমি কাউকে বলতে পারবো না। তাজদিনকে ধরতে হলে আমাকে এখানেই আশ্রয় নিতে হবে। কি হলো, কথা বলছো না যে? না মানে ছোটবেলা মাকে হারিয়েছি। আমার বাবা এই বয়সে আবার বিয়ে করেছেন। সমাজে কাউকে মুখ দেখাবার উপায় নেই, তাই ঠিক করেছি আমি আর ওখানে থাকবো না। আমাকে আপনি থাকতে দেবেন টিচার? সারা জীবন প্রাচুর্যের মধ্যে থেকে
এই বস্তির ঘরে তোমার মন টিকবে? সুখ প্রাচুর্যে নয়, সুখ থাকে মানুষের মনে। আমার মন বলছে আমার সুখের ঠিকানা এখানেই। আপনার এখানে যা আছে তা অন্য কোথাও নেই। মাথা গুজার জন্য একটা ঠাঁই কোথাও না কোথাও পেয়ে যাব, কিন্তু মায়ের আদর কোথায় পাবো? বেরোন না থাকতে টিচার। কিন্তু কিন্তু কি টিচার? না মানে এই বস্তিতে একটা বাজে ছেলে আছে, ভেরি ডেঞ্জারাস। যতদিন জেলখানায় থাকে আমরা ভালো থাকি, জেলখানা থেকে বেরোলেই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ওর যন্ত্রণায় কেউ শান্তিতে থাকতে পারে না, আউট অফ কন্ট্রোল। ওর ভয়ে নিজের মেয়েকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখাচ্ছি। তোমাকে রাখলে যদি কোনো অ্যাক্সিডেন্ট, আমাকে নিয়ে ভাববেন না। আপনার মেয়ে কি পড়ছে? ডাক্তারি। নিশ্চয়ই ওই মাতালটা মদ খেয়ে কাউকে মারধর করছে। শুয়ে পড়ো। তোর হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এত বড় অন্যায় করে বলে মাপ চাস? মাফ করে দাও। মাপ যখন চাই বেচারি, লেখা মাপ চাচ্ছ, ছাইয়া দাও। চল শালা, দালালি করলে একেবারে জানে মেরে ফেলবো। তোর কাছে যখন তোর পেটের সন্তানের কোনো দাম নেই, তখন ওর মরে যাওয়াই ভালো। আমি ওকে শেষ করে ফেলবো। তোমার আমার সন্তানকে মেরো না, পাপ আমি করেছি, শাস্তি তুমি আমাকে দাও। তাহলে বল সবার কাছে, কেন বাচ্চা রেখে পালাচ্ছিলি? এই সন্তান আমার পাপের ফল। আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে এক অমানুষ আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করে পালিয়ে গেছে। তাই সমাজের ভয়ে এই বাচ্চা ফেলতে এসে আমি ধরা পড়ে গেছি। আর আজ যদি তুই আমার হাতে ধরা না পড়তে, এই বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যেত। বড় হয়েছে আমারই মতো। মেয়েটা মাপ চাইছে, ওকে মাফ করে দাও। খবরদার, দয়া দেখাবি না। একদিন এই শিশুর মতো আমার মাও আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। তখন তোরা কোথায় ছিলি? কেন দয়া করিসনি? ডাস্টবিনের ময়লায় চিৎকার করে কাঁদতে কাঁদতে আমি যখন আমার মায়ের কোল খুঁজেছি, তখন তুই কোথায় ছিলি? আরে তোরা কি করে বুঝবি? রাস্তায় পড়ে থাকা এই ফুলের মতো জীবন কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে বড় হয়। এই এতিমদের জন্য না থাকে আপন, না থাকে পথ। আরে খোদার এই দুনিয়ায় আদর সোহাগ না পেলেও পেয়েছিলাম শুধু ক্ষুধা, ক্ষুধা আর ক্ষুধা। এক মুঠো বাসি ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে চিৎকার করেছি, মা গো, বাবা গো, আর 7 দিন ধরে কিছু খাই নাই। এতিমরা একটু দয়া করো গো মা, একটু দয়া করো। কেউ আমার কথা শোনেনি। সবাই আমাকে লাথি মেরে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিয়েছে। আমি সবকিছু সহ্য করেছি, শুধু পারিনি পেটের ক্ষুধা সহ্য করতে। এই পেট আমাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। তারপর আমি পাই জেলখানার রুটি, গায়ের কাপড় আর মহাজনদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা। এই দুনিয়া বড় খারাপ। আরে এই দুনিয়ায় যা কিছু পেলাম খারাপ হওয়ার পরেই পেলাম।
অপরাধ কার? আমার ওর কান্না থামা, নইলে বাচ্চার চিৎকারে আমার বুক ফেটে যায়। তুই বিহনে ভুবনে আমি অসহায়, আদো করে মা ডাকিব একবার ফিরে আয়। তুই বিহনে ভুবনে আমি অসহায়। তোমাকে দেখে তো এই এলাকার মনে হয় না। কোন বাসা ভাড়া নিয়েছো? ভাড়া নয়, আমি টিচারের আত্মীয়। একটু সাবধানে থেকো বোন, এই এলাকায় একটা হারামির লোক আছে, নজর ভালো না। জানি জানে। সকালে কামে বেরিয়ে এলাম, একটা ফরজ কামে গেছে, আর কুত্তার যারা চোখের সামনে শুয়ে রয়েছে। ওর মুখ দেখলে সারাটা দিনই খারাপ যায়। ঠিকই রয়েছে। আলার ভিতর তো কোনো সিন্ডি আইয়ে না, সাইকেলটা কি করি যে নেই। এই শুনো, তাজেন ভাই, আমনে সিন্ডি আইছে রে ভাই।
সিন্ডি আসে তো ভাই আমি সিন্ডি ফার্স্ট ক্লাস ঘুমটা ভেঙে দিলে আমরা চিনিটা নেন আর সাইকেলটি দেন আবার যেতে জানিয়ে যা আল্লাহরে দিছে চাঁদে দিতে ওস্তাদ बाबा चिट्ठी में फूल फूल में चिट्ठी अरे जरूर कोई बात लिखा है मिठी मिठी পয়রফলা পি 29 না বেঙ্গলিতে পড়বো না ইংরেজিতে পড়তে হবে হোয়াট ইজ দিস দিস ইজ এ কাঁচামরিচ হোয়াট ডগ ক্যাট রাইস zigzag into the field MacGyver going নাইট রাইডার কামিং টার্জে ইংলিশে মারতেছ ডেঞ্জারাস সারা জীবন কাটালাম সাহেবদের বাচ্চাদের মতো ইংলিশ মিডিয়ামে বেঙ্গলি জানবো কি করে তুই শালা বাঙালি এই 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 কদিন কি যেন একটা স্কুলে লেখাপড়া করলি নাইট স্কুলে হ্যাঁ পড় দেখি প্রিয় আমি নেই বলে কি ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারো না এখন থেকে শিখতে চেষ্টা করো আজ আমি গুছিয়ে দিয়ে গেলাম শালা আর কি লিখেছে বর্ত আর তো কিছু লেখে নাই লেখা আছে জানালা জানালা আমার মানুষের নাম হয় নাকি হয় তোমার নাম যদি টার্জেন হয় জানালা অন্য কারো নাম হইব না কেন কিন্তু ওস্তাদ জানালাটা কে ওস্তাদ দিন পড়ি না তো তোর জিনপুরের কাঁচা পড়ি শালা আসুন ঘরটা আমার তোর নিজের হাতে ঠিকঠাক করে রাখ আচ্ছা ওস্তাদ যে করেই হোক এই চামচাটাকে হাত করতেই হবে মালসার ট্যাক্স দে গভর্নমেন্টের স্যার ট্যাক্স দেবো কেন ট্যাক্স দে কলা খা ট্যাক্স দে এটা তো মিউনিসিপ্যালিটির গাড়ি আর এর জন্য তো দিবি কলা খা ট্যাক্স দে আমি ফকির মানুষ বাবা আমার কাছে টাকা পয়সা কিছুই এইবার দে বাপ কলা খা ট্যাক্স দে আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই ঝুড়ির মধ্যে কি আছে সাপ আরে সাপ দে ভালো লাগে না তুমি এটা দে ওই যা যা, দে দে আরে না দে যা বাবা সাপ তুমি কি বেড়াতে যাবে হ্যাঁ কি বলো চলো তোমাকে বেড়াতে তোমার একটা চিঠি আছে আমার চিঠি হ্যাঁ আমাকে আবার কে চিঠি লিখবে আমার তো কেউ নেই তুই লিখিসনি তো খাইয়া কাম নাই আমি লিখবো কেন তোমার কোন আত্মীয় স্বজনে লিখছে আত্মীয় স্বজন তাহলে নিশ্চয় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবসময় যাওয়া আসা আছে তো কত চোর ডাকাত লুচ্চা বদমাশের সাথে একটু দেখা হয় নিশ্চয়ই তারা কেউ লিখেছে বল ওস্তাদ
কয়দিন যাবৎ গুড় আমার খাই না তো, তাই চোখে একটু কম দেখি। চোখে কম দেখিস না লেখাপড়া ভুলে গেছিস? মূর্খ কোথাকার, ডাক কাউকে। আচ্ছা, কি সবই তো অশিক্ষিত, শিক্ষিত পাচ্ছ কে না? এই যে আপা, আসেন আসেন আসেন। বলো, কেন দেখেছো? না মানে এই চিঠিটা একটু পড়তে হইব। প্রিয় টার্জেন, কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আমি জানি তুমি ভালো আছো। থামলেন কেন, পড়েন। সেই রাতের পর সত্যি তুমি আমাকে ভুলে গেছো। মানে পরে বুঝে না, আপনি পড়েন। আমি কিন্তু তোমাকে ভুলিনি। কি করে ভুলি বলো? আমার যে সবকিছু তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ, আমাকে জিরো করে নিজে হিরো সেজে বসে আছো, তা আমি হতে দেব না। ইতি জানালা। হ্যাঁ, শালার জানালা আমার সাথে আর কি মানে? কে জানালা? তুই নিশ্চয় জানিস। বল, কোথায় পেলে চিঠি? পিয়ন দিছে। পিয়নকে বলবি আমার চিঠির দরকার নেই। এরপর যদি চিঠি ফিটি পাই, শালা পিয়নের বারোটা বাজিয়ে ছাড়বো। আচ্ছা ঘুমবো, ঘুমটা দিয়ে যে চিঠি পড়লো, আমার টিচারের ঘরের দিকে গেল। মেয়েটাকে তো আগে দেখিনি। খারাপ অবস্থা। মেয়ে তো টিচারের আত্মীয়, গ্রাম থেকে আইছে। আত্মীয় না টিচারের মেয়ে? না ওস্তাদ, আত্মীয়। মেয়ে তো তোমার ভয়ে হোস্টেলে থাকে, ডাক্তারি পড়ে। আমি পাশ করেছি। আমি জানতাম তুই পাশ করবি। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কে? ও মাসুম, আমার সাথে পড়ে। ছেলেদের মধ্যে অনেক ভালো রেজাল্ট করেছে। খুব ভালো। আসসালামু আলাইকুম। আমার মা বাবা নেই, তাই রেখার সঙ্গে মায়ের দোয়ার ভাগ বসাতে এসেছি। সন্তান মনে করে আমাকে দোয়া করবেন না মা? মা যখন ডেকেছো, মন প্রাণ দিয়ে দোয়া করি, আল্লাহ তোমাকে আরো বড় করুক। এসো বাবা, ঘরে এসো। আয়। ও মিনা আমার ছাত্রী, আর ও মাসুম রেখার সাথে পড়ে। ওরা দুজনেই ডাক্তারি পাশ করেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। কংগ্রেচুলেশন। কিন্তু ভাই, তোমার জায়গা তো আমি দখল করে নিয়েছি। ঘরে ঢুকিয়ে আমি বুঝতে পেরেছি। তাছাড়া মা চিঠিতে আপনার কথা পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। বসো ভাই। মিনা আপা, তুমি এখানে? হ্যাঁ ভাই, ছোট্ট একটা সংসার সাজাবার আশায় এই বস্তিতে পড়ে আছি। তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। সেই রাতে যে আমার জীবনটাকে অন্য পথে নিয়ে গেছে, সে এখানেই থাকে। কিন্তু এ কথা এখানকার কেউ জানে না ভাই। এ কথা জানাজানি হলে আমার শেষ আশাটুকু শেষ হয়ে যাবে। ঠিক আছে, কেউ জানবে না। যাকগে, ডাক্তার যখন হয়েছো, এবার বিয়ে করে ঘরে বউ নিয়ে এসো। হ্যাঁ আপা, আমিও তাই ভাবছি। পছন্দের মেয়েও আছে, কিন্তু বিয়ের প্রস্তাব দেবে কে? ভাইয়া তো বিদেশে চলে গেছে। ভাইয়া যখন নেই, বোন তো আছে। পছন্দের মেয়েটি কি? এই ঘরে আছে। এই ঘরেই আছে? কে ঘরে আছে? আমার ভাইয়ের পছন্দ করা মেয়ে। মতামত জানাও তো, মাকে বলি। আয়, এগুলো এখানে রাখ, আর এই প্যাকেটটা মহল্লার সবাইকে দিয়ে দিবি। যা রেখা, মাসুম আর মিনাকে মিষ্টি দে। আচ্ছা মা, মিষ্টি খাওয়ার উপলক্ষ শুধু একটা না, আরো একটা আছে। বুঝলাম না তো। এদিকে এসো। সবই তো বুঝলাম, কিন্তু আর কিন্তু না মা,
ওদের সঙ্গে আমার আলাপ হয়েছে, ওরা দুজন দুজনকে চায়। মাসুম, মাকে সালাম করো। বেঁচে থাকো বাবা, তোমরা সুখী হও। তোর হাতে কে? সাবে বেড়াতে হালুয়া রুটি। আমার ক্ষুধা লেগেছে, আমাকে দে। এগুলো মা ধরে শুনলি তোমার মতো লোক এটা পাপ করুন নাকি? উত্তারা দিব তো তোমার দিব। আরে ওস্তাদ, তুমি এইখানে? তোমার ঘরে দেখাইলাম আলো ঝলমল করতেছে। সত্যি কইতাছি, নিজের চোখেই দেখাইলাম। দেখছো ওস্তাদ, সত্যি কইছি না? ওস্তাদ এখন ভিতরে। দেখছো ওস্তাদ, হালুয়া রুটি। কে দিল? তুমি এলাকার মুরব্বী, হয়তো কে দিছে। খিদে আছে, খেয়ে নেই। হ্যাঁ, খাও ওস্তাদ। প্রিয়, মোমবাতির জন্য খরচ হয়েছে 100 টাকা। হালুয়া রুটি ফ্রি, টাকাটাও মাফ করে দিতে পারি যদি এই সবে বরাতের রাতে একটু ভালোবাসা দাও। ইতি জানালা। শালা, এই চিঠির পেছনে তোর হাত রয়েছে। কার সাথে হাত মিলিয়ে আমার সাথে মির্জাফর করছিস? এই মন পালিয়ে ফেলবো তোকে। ওই যে টিচারের বাড়ি। শালি, তুই ঘুমটা কেন আমার পেছনে লেগেছিস? তোর মতলব কে? এভাবে আমার পেছনে লাগার কারণ কি? আমার চিঠি পড়ে কারণটা বুঝতে পারোনি? পারি, খুব ভালো করে বুঝতে পারি। এসব প্রেম ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই। আমি সব পছন্দ করি না। তোর চিঠি, ফুল, খাবার কোনোদিন আমাকে দিবি না। আর যদি কখনো আমাকে জ্বালাস, তাহলে তোর রান আমি টেনে ছিঁড়ে ফেলবো। শোন, টাকা খরচ করলে মেয়ে মানুষ পাওয়া যায়, তোর পিছনে কেন ছুটবো? সে রাতের শিক্ষা যদি তোর মনে না থাকে, তাহলে এই শিক্ষা তুই আমার কাছ থেকে পাবি। টিচার, টিচার, তুমি কিন্তু ওকে বোঝাবে, তা না হলে ঘরে আমি আগুন লাগিয়ে দেব। আমার ভাবতেও অবাক লাগছে, ওইরকম একটা বদমাশ ছেলেকে তুমি চিঠি লিখতে পারো। তোমার মতো বড় ঘরে শিক্ষিতা মেয়ের এমন আগুন নিয়ে খেলা সাজে না। কি আছে ওই ছেলের কাছে? ও তো তোমার নখেও যোগ্য না। আর ওই গুন্ডাটার কথা শুনে মনে হলো আগে থেকেই তোমাকে চেনে। নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আমাকে তুমি সব কথা খুলে বলোনি না? আমি সব কিছু খুলে বলতে পারবো না টিচার, শুধু এটুকু জেনে রাখুন, এই মানুষটা কত বড় মানুষ তা জানার জন্য আমি এখানে পড়ে আছি। ওকে যা ইচ্ছে বলতে দিন, যত ইচ্ছে জুলুম করতে দিন, একদিন আমার কাছে ওকে আসতেই হবে। এই বিশ্বাস আর কতদিন নিজেকে নিয়ে লুকোচুরি খেলবে মিনাপা? তুমি ওকে চেনো? হ্যাঁ মা, মিনাপাকে আমি আগের থেকেই চিনি। সেদিন আপনাকে আমি সব খুলে বলতাম, কিন্তু মিনাপার মুখের দিকে চেয়ে আমি কিছু বলতে পারিনি। আজ মিনাপার মুখের দিকে চেয়ে আমি আর চুপ থাকতে পারবো না। রেখা, তুমি মাকে সব খুলে বলো। এসো মা। আমাকে ক্ষমা করো আপা। বোনের অপমান কোন ভাই সহ্য করতে পারে না। আজ সবকিছু একটা ফয়সালা হতেই হবে। তুমি মনের মধ্যে এত বড় একটা ঘটনা লুকিয়ে রেখেছো, তা আমাকে আগে বলনি কেন মিনা? আপনার কাছে সত্য গোপন করার জন্য আমাকে ক্ষমা করে দিন টিচার। না। আচ্ছা মিনাপা, যে মানুষটি বিয়ের নামে প্রতারণা করলো, আপনার এত বড় সর্বনাশ করলো,
তাকে নিয়ে সংসার করার কথা কি করে ভাবছেন? হ্যাঁ বোন, আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম, ওকে পুলিশে দিতে পারতাম, কিন্তু কেন করবো এসব? আমি যা কিছু হারিয়েছি তার সঙ্গে রয়েছে ধর্মের বন্ধন, আর এই বন্ধনের দাবিতেই ওর কাছ হতে স্ত্রীর মর্যাদা আদায় করবো আমি। তোমার এই দাবি তার জন্য মতো অসন্তোষ মেনে নিবে? আর নিল তোমার বাবার ধন সম্পদ আভিজাত্য তা মেনে নিতে পারবে না। এই ব্যাপারগুলো একবার চিন্তা করে দেখেছো আপা? যে বাবা তার মেয়ের বয়সে একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনতে পারে, আমার এত বড় দুঃসময় আমার পাশে না থেকে বউকে নিয়ে হানিমুনে যেতে পারে, সে বাবার সম্মান বাঁচানোর চাইতে ওই গুন্ডার সংসার করা অনেক ভালো। আমি এখানে এসে আপনাদের ঝামেলা জড়িয়ে ফেলেছি টিচার, আমার জন্য যথেষ্ট করেছেন। শুধু একটিবার আমাকে শেষ চেষ্টা করার সুযোগ দিন। যদি সফল না হই, এই পড়া জীবনটাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব, আর কোনো দিন কাউকে জ্বালাতে আসবো না। ও কথা বলতেনি মা, সত্যিকারের ভালোবাসা কোন দিন বিফলে যায় না। এই ঘর তোমার, এই ঘর ছেড়ে তুমি সেই দিনই যাবে যেদিন তুমি তোমার স্বামীর ঘরে যাবে। আমার চিঠি? তোমাকে সেদিন মারার জন্য আমি দুঃখিত। আমি তোমাকে ভালোবাসি। ইতি টার্জান। আপা, তোমার আজ বড় খুশি খুশি লাগতেছে। হ্যাঁ, আজ আমার খুব খুশির দিন। তোর উস্তাদ আমার উস্তাদ হতে যাচ্ছে। এই দেখ, চিঠি দিয়েছে। জানিস, এই সব তোর কারণে হয়েছে। তোর সাহায্য না পেলে আমি ওকে পেতাম না। চল, তোকে আজ প্যান্ট শার্ট কিনে দেবো। না আপা, এই প্যান্ট শার্ট আমি নেব না। এই চিঠি মিথ্যা। মিথ্যা? হ্যাঁ, ওস্তাদ লেখে নাই, ওস্তাদের নাম দিয়া আমি লিখছি। তুমি আমার ভাগ্যের সঙ্গে পরিহাস করলি। আপা, বিশ্বাস করো আপা, তোমার কষ্ট সহ্য করতে না পাইরা তোমার মিথ্যে যন্ত্রণা দিবার লেগে তাদের নাম দিয়ে চিঠি আমি লিখছি। আপা, তুমি আমার মাফ করে দাও। আপা, তুমি আমার মাফ করে দাও। তোকে যখন প্যান্ট শার্ট কিনে দেবার কথা বলেছি, কিনে দেবো। চল।